আজ আমরা ইঞ্জিনিয়ার হওয়ার প্রথম একটি কনসেপ্ট শিখব, বাড়ি তৈরি করার কনসেপ্ট। আমরা গত ক্লাসে স্থিতিস্থাপকতার প্রাথমিক কিছু ধারণা দিয়েছি। আজ আমরা শিখব যে ওই ধারণার থেকে একটু কিছু অ্যাপ্লিকেশান পার্ট। তো চলো আমরা শুরু করি আজকের দ্বিতীয় পর্ব। প্রথম ধারণা, স্থিতিস্থাপক সীমা কি? স্থিতিস্থাপক সীমা, সীমা মানে লিমিট। আমি একটা তারকে টান দিলাম, বল প্রয়োগ করলাম, দৈর্ঘ্যে বাড়বে, ছেড়ে দিলাম, পূর্বের অবস্থায় ফিরে আসবে। আরেকটু বলটাকে বাড়ালাম, ছেড়ে দিলাম, পূর্বের অবস্থায় ফিরে আসবে। এইভাবে বলটাকে বাড়াতে বাড়াতে একটা সীমা পর্যন্ত দেখা যাবে বল প্রয়োগ করে ছেড়ে দিলে সে ঠিক আগের অবস্থায় ফিরে চলে এলো। যতটা পর্যন্ত, যে সীমা পর্যন্ত বল প্রয়োগ করে বস্তুকে ছেড়ে দিলে বস্তুটি সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকে আমি বলছি স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ যে সীমা পর্যন্ত সে সম্পূর্ণ স্থিতিস্থাপক ধর্ম দেখাবে তাকে আমরা বলছি স্থিতিস্থাপক সীমা। ক্লিয়ার? নোট ডাউন করেছো? আচ্ছা, ধরো যে পরিমাণ বল প্রয়োগ করে পূর্বের অবস্থায় ফিরে এলো সেই পর্যন্ত বল প্রয়োগ না করে আমি একটু বলটাকে বাড়িয়ে দিলাম, তার থেকে একটু বেশি, তাহলে কী হবে? পুরো সম্পূর্ণ আগের অবস্থা না ফিরে তার কিছুটা বিকৃতি থেকে যাবে। আরও বাড়ালাম বল, আরও বাড়ালাম, স্থিতিস্থাপক সীমা পেরিয়ে বাড়িয়ে যাচ্ছে বলটা। বাড়াতে বাড়াতে একসময় দেখা যাবে সেই বস্তুটি হয় ছিঁড়ে গেছে, না হলে ভেঙে গেছে। যে ভার বা বল দিলে বস্তুটি ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে তাকে আমি বলছি অসহ্য ভার। একটা তার হলে ছিঁড়ে যেতে পারে, একটা লোহার রড ভেঙে যেতে পারে। এবারে আসি, প্রথমে আমি আজকে বলেছিলাম যে বাড়ি, ব্রিজ তৈরি করার ধারণা শিখব। এখানেই আমরা বাড়ি তৈরি করার, অনেক সময় পাকা বাড়ি তৈরি করার ধারণা অনেকে আমরা পেয়েছি, অনেকে দেখেছি। বাড়ি যখন তৈরি করা হয় রড লাগে, রড বিভিন্ন মাপের নেওয়া হয়। কখনো 12 mm, কখনো 14 mm, কখনো 20 mm, কখনো 40 mm, এরকম নেওয়া হচ্ছে। যখন বাড়ি বেশি উচ্চ, বাড়ি বেশি তলার বানানো হবে, তখন রডটার মাপটা, অর্থাৎ এই ব্যাসার্ধটা বেশি বা প্রস্থচ্ছেদটা বেশি মানে নেওয়া হচ্ছে। কেন? অসহ্য ভার, অর্থাৎ যতটা পর্যন্ত বল প্রয়োগ করে পর্যন্ত দিলে বস্তুটি অবিকৃত থাকবে, অর্থাৎ ভেঙে যাবে না, সেই পর্যন্ত সে সহ্য করতে পারবে। এই যে বল প্রয়োগ করতে করতে যে সীমার পর বস্তুটি ভেঙে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে সেটাকে অসহ্য ভার বলছি। এই অসহ্য ভারটি প্রস্থচ্ছেদের সাথে সমানুপাতিক সম্পর্কে থাকে, প্রস্থচ্ছেদের সাথে সমানুপাত সম্পর্কে থাকে। সুতরাং যত বেশি মোটা হবে তত প্রস্থচ্ছেদ বেশি, তাহলে তার ভার সহ্য করার ক্ষমতা বেশি, অর্থাৎ সে অনেক বেশি ভারকে বহন করতে পারবে। এই কারণে দেখবে যখন ব্রিজ তৈরি হচ্ছে, বড় উঁচু বাড়ি তৈরি হচ্ছে, তখন যে রডটা থাকে তার মাপটা, এমনি একতলা দোতলা বাড়ির ক্ষেত্রে রডটা ততটা মোটা নেন না ইঞ্জিনিয়ারেরা। অর্থাৎ যখনই সেই বাড়ির কনস্ট্রাকশন অনেক বেশি হবে তখনই রডটা বাড়ছে, অর্থাৎ তার কারণটা কি? অসহ্য ভার। চলো আমরা অসহ্য ভার এবং স্থিতিস্থাপক সীমার দুটি সমস্যা দেখে নিই। হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছ 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি দড়ির অসহ্য ভার 1.5 × 10⁵ নিউটন। একই ধরনের অন্য একটি দড়ির ব্যাস
1.5 সেন্টিমিটার হলে দড়িটির অসহ ভার কত? অর্থাৎ একটি দড়ির অসহ ভার বলে দেওয়া আছে, অপর দড়ির অসহ ভার নির্ণয় করতে বলা আছে। আমরা এক্ষুনি দেখলাম যে অসহ ভার প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তাহলে প্রথম তারের ক্ষেত্রে, প্রথম দড়ির ক্ষেত্রে প্রস্থচ্ছেদ আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ যেহেতু প্রস্থচ্ছেদ সমান পাই আর স্কোয়ার, তাহলে প্রথম তারের প্রস্থচ্ছেদ হচ্ছে গিয়ে প্রস্থচ্ছেদ কত, যেহেতু ব্যাস বলে দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ হবে পাই আর ওয়ান। তার মানে এখানে যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি d1/2 তার হোল স্কোয়ার। আচ্ছা, প্রস্থচ্ছেদ প্রথম তারের দেওয়া আছে হচ্ছে। আচ্ছা, তার ক্ষেত্রে অসহ ভার আমরা টি বলছি, অসহ ভারটাকে ইজিক্যাল টু 1.5 × 10⁵ নিউটন হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে পাই d1 স্কোয়ার, ডিটা দেওয়া আছে এক্ষেত্রে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার দেওয়া আছে। আমরা এটাকে করে নিই পাই 3 × 10⁻²/2 তার হোল স্কোয়ার সেমি দেওয়া ছিল। আচ্ছা, এটা T1। এবারে বলেছে A2 পাই d2/2 তার হোল স্কোয়ার। d2 কত বলে দেওয়া আছে 1.5, তাহলে 1.5 × 10⁻²/2 তার হোল স্কোয়ার। ফাইন্ড আউট করতে বলেছে T2। আমরা কি শিখেছি? টি ভ্যারিজিয়াস এ, তাহলে সরলরেখিত রূপ কি লিখতে পারি? T1/T2 = A1/A2। বলো, ক্লিয়ার হয়েছে? অর্থাৎ অসহ ভার, এটা ছিল অসহ ভার, প্রস্থচ্ছেদের সাথে কি সম্পর্কে থাকে? সমানুপাতিক সম্পর্কে থাকে। তাহলে আমরা এক্ষেত্রে তৈরি করতে পারি ইকুয়েশনটা T2 = A2/A1 × T1। তাহলে দাঁড়াচ্ছে পাই 3 × 10⁻², 1.5 স্কোয়ার বাই পাই × 3 × 10⁻² স্কোয়ার ইন্টু 1.5 × 10⁵। এটা কাটাকাটি করে নাও, তাহলে 2 নিচে দাঁড়াচ্ছে 2, 2 এর স্কোয়ার 4, তার মানে হচ্ছে গিয়ে কত দাঁড়াবে দেখো 1 2 স্কোয়ার উঠে যাচ্ছে, তাহলে 1/2 তার স্কোয়ার ইন্টু 1.5 × 10⁵, তাহলে দাঁড়াচ্ছে 1.5/4 × 10⁵ = 3.75 × 10⁴ নিউটন। হ্যাঁ, এবারে আমরা পরের প্রবলেমে আসছি। বলে দেওয়া হচ্ছে যদি সাধারণ শিলার স্থিতিস্থাপক সীমা 3 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার এবং গড় ঘনত্ব 3 × 10⁻³ কেজি পার মিটার কিউব হয়, তবে পৃথিবীর পৃষ্ঠে কোনো পর্বতের সর্বোচ্চ উচ্চতা কত হতে পারে? খুব ভালো প্রশ্ন, দেখে নেই আমরা কি বলছি। প্রশ্নটা আগে বুঝি। বলেছে একটি পাহাড় শিলা দিয়ে গঠিত, তার ঘনত্ব বলে দেওয়া আছে 3 × 10⁻³ কেজি পার মিটার কিউব এবং তার পীড়ন সীমা, স্থিতিস্থাপক সীমা মানে সর্বোচ্চ অসহ পীড়ন, স্থিতিস্থাপক সীমা মানে অসহ পীড়ন, মানে সেটা কি সে ভেঙে যেতে পারে। কত বলে দেওয়া আছে 3 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। বলেছে এই শিলা দিয়ে গঠিত হলে পাহাড়ের উচ্চতা কত হবে। কনসেপ্টটা আগে বুঝি। এটা ছিল পাহাড়, এটা যদি পাহাড় গঠন করে তাহলে কি শিলা একদম নিচে যে শিলাটা আছে সেই শিলাটা সর্বোচ্চ কতটা চাপ সহ্য করতে পারে না এই পাহাড়ের যা ওজনজনিত বল সেটাকে সহ্য করতে হবে। সর্বোচ্চ এই উচ্চতা গেলে ধরো আমি বলছি যে এই উচ্চতা সর্বোচ্চ হতে পারে, তাহলে এই যে উচ্চতায় এই পাহাড়টার যা ওজন হবে সেই ওজনটা এই শিলাটার অসহ পীড়নের সমান হতে হবে। তাহলে এই যে উচ্চতায় থাকলে
শিলা দিয়ে গঠিত, এই শিলাগুলো দিয়ে গঠিত। তাহলে চাপ কত হবে? চাপ ইজিক্যাল টু এইচ ডি জি, একক ক্ষেত্রফলে ওজনজনিত বল, দ্যাট ইজ অসহ পীড়ন, দ্যাট ইজ অলসো পীড়ন, দ্যাট ইজ পি ইজিক্যাল টু ওইটা। তার মানে এইচ ইজিক্যাল টু কত হচ্ছে? পি বাই ডিজি। বলো ক্লিয়ার কিনা? আরেকবার রিপিট করছি। এই শিলা দিয়ে গঠিত পাহাড়টি, তাহলে পাহাড়ের যা ওজনজনিত বল তার একক ক্ষেত্রফলে যে বল, অর্থাৎ পাহাড়ের যে চাপ, সেই চাপটাই অসহ পীড়নের সাথে, ওই শিলার অসহ পীড়নের সাথে সমান হতে হবে। তাহলে তার থেকে বেশি হলে কি শিলাটা ভেঙে যাবে, তো পাহাড়টা ভেঙে পড়বে। নিচের তলার একটা ঘর তৈরি করেছে, নিচে যে লোডটা নিচ্ছে সে যদি ভেঙে পড়ে তাহলে পুরোটাই ভেঙে পড়বে। তাই এর অসহ পীড়ন এই পাহাড়ের তলদেশে যে চাপ তার সাথে সমান, ততটা পর্যন্ত সে নিতে পারে, ততটা হলে সে হবে। তাহলে ডি এইচ ইজিক্যাল টু বেরোবে, উত্তর হচ্ছে ডি 10⁻8, এইচ বলে দেওয়া আছে তোমাদের ক্ষেত্রে 3 × 10⁻3 × 10, দ্যাট ইজ 10⁻4 মিটার সমান 10 কিমি উত্তর। অর্থাৎ পাহাড়ের উচ্চতা সর্বোচ্চ কত হতে পারে? 10 কিমি। চলো এখন আসি, আমরা কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করছি, বাহ্যিক বল, তার মধ্যে কি সৃষ্টি হবে? পীড়ন সৃষ্টি হবে। পীড়ন যত বেশি বল হবে তত পীড়ন বাড়তে থাকবে। তাহলে বল বাড়লে পীড়ন বাড়বে, বল বাড়লে বিকৃতি বাড়বে। তাহলে বিকৃতি, যত বল বৃদ্ধি পাবে পীড়ন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি যদি পীড়ন এবং বিকৃতির একটি গ্রাফ আঁকি তাহলে কি হবে? বল, বাহ্যিক বল যখন বৃদ্ধি পাচ্ছে তখন পীড়ন বৃদ্ধি পাচ্ছে, বা বিকৃতি একই সাথে বৃদ্ধি পাচ্ছে। আমি একটু বেশি টান দিলাম, কম বিকৃতি হলো, আবার বল বাড়ালাম, বিকৃতি বাড়ছে। তাহলে যত বল বাড়াবো তত বিকৃতি বাড়ছে। তাহলে বল এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। আবার বলতে পারি পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। এই কনসেপ্টটা ততক্ষণ অবধি চলে যতক্ষণ বস্তুটা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে। স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে মানে বল বাড়লো, একটা স্ট্রেট লাইন হবে, আবার এতটা পর্যন্ত স্থিতিস্থাপক সীমা, তাহলে বল হ্রাস পাচ্ছে, বিকৃতি হ্রাস পাচ্ছে, বল হ্রাস পাচ্ছে, বিকৃতি অবস্থাতে ছিল সে অবস্থাতে ফিরবে। তাহলে এই রেখাটা হবে, এটা হবে সরল রৈখিক, অর্থাৎ সমানুপাতিক সম্পর্কে থাকবে। সমানুপাতিক সম্পর্কে থাকার অর্থ পীড়ন বাড়লে বা বাহ্যিক বল বাড়লে বিকৃতিটা বাড়বে, এবং হ্রাস পেলে হ্রাস পাবে, যেভাবে বিকৃতি হয়েছিল ঠিক সেভাবেই হ্রাস পাবে। এইটা স্থিতিস্থাপক সীমার মধ্যে। এটা বলেছিলেন হুক। তিনি বলেছিলেন হুকের সূত্র, পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক কখন? যদি সেটা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে। এইটা কে বললেন? না হুক এই কথাটা বলেছিলেন। এর মূল তত্ত্বটা হুক দিয়েছিলেন। এটা কিন্তু থমাস ইয়ং সে কিন্তু এই গাণিতিক ব্যাখ্যাটা শেষের দিকে কমপ্লিট করেছিলেন। পীড়ন, তাহলে পাচ্ছি আমরা পীড়ন বাই বিকৃতি, তাহলে একটি ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা খুব দারুণ প্রশ্ন পড়ে থিওরিটিক্যালি। হুকের সূত্র কি লিখবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকা কোনো বস্তুতে উদ্ভূত পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক হবে। এদের অনুপাতটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 1. উপাদানের উপর, যে বস্তু তার উপাদানের উপরে। 2. উষ্ণতার উপরে। উষ্ণতার উপর কীরকম? না ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপক গুণাঙ্ক হ্রাস পাবে। ঠিক আছে, ক্লিয়ার? স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে এবার আলোচনা করি। 3 রকমের স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে। 1. ইয়ং গুণাঙ্ক। 2. আয়তন বিকৃতি গুণাঙ্ক। 3. দৃঢ়তা গুণাঙ্ক। আমরা এক এক করে আসি। প্রথমে আসি ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্কটাকে আমরা ওয়াই দ্বারা ডিফাইন করব।
কীরকম? ধরো একটি তার, এই তারের এক প্রান্তে আমি একটি বস্তুকে ঝুলিয়ে দিলাম। ঝোলানোর আগে এই তারটার দৈর্ঘ্য ছিল, আমি ধরছি এল। এই তারটিতে ঝুলিয়ে দেওয়ার পর দৈর্ঘ্য হলো এল প্লাস স্মল। ঝুলিয়ে দেওয়ার পর এর কি বৃদ্ধি ঘটলো? দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো। এর ফলে এতে কি সৃষ্টি হলো? পীড়ন সৃষ্টি হলো। এই যে দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার ফলে এর বিকৃতিটাকে কি বিকৃতি বলেছিলাম? অনুদৈর্ঘ্য বিকৃতি বলেছিলাম। আর এই যে পীড়ন সৃষ্টি হলো, সেই পীড়নটাকে আমরা কি পীড়ন বলছি? অনুদৈর্ঘ্য পীড়ন বলছি। এক্ষেত্রে এই যে পীড়ন এবং বিকৃতি, এর অনুপাতটা এক্ষেত্রে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি, এই অনুপাতটাকে আমরা বলি ইয়ং গুণাঙ্ক। এটা ইয়ং গুণাঙ্ক বলেছিলেন। অর্থাৎ একটা বস্তুর দৈর্ঘ্যে, ধরো একটি তার, এই তারের দৈর্ঘ্য, প্রস্থ, বেধ আছে তিন, কিন্তু বেধ বা প্রস্থ এই যে মাত্রাটা এত নগণ্য পরিবর্তন হয়, তাই আমরা দৈর্ঘ্যের পরিবর্তনটাকে একটা তারের ক্ষেত্রে ধরে নিই। তাহলে সেক্ষেত্রে এই বস্তুটার ওপরে ক্রিয়াশীল বাহ্যিক বল আমি ধরছি এফ। ক্রিয়াশীল বাহ্যিক বল, বাহ্যিক বলটা কত ধরলাম? এফ। এর প্রস্থচ্ছেদ, তারের প্রস্থচ্ছেদ আমরা ধরছি, প্রস্থচ্ছেদ আমরা ধরছি এ। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে? পীড়ন মানে বল বাই প্রস্থচ্ছেদ, পীড়ন। বিকৃতি কি? দৈর্ঘ্য বৃদ্ধি, কত? এল। প্রাথমিক দৈর্ঘ্য বাই এল। তাহলে ইয়ং গুণাঙ্ক সমান কি দাঁড়াচ্ছে? ইয়ং গুণাঙ্ক সমান দাঁড়ালো বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতিটা কি দাঁড়িয়েছিল? স্মল এল বাই ক্যাপিটাল এল। অনুদৈর্ঘ্য পীড়নটা কি দাঁড়াচ্ছে? ফোর্স বাই এ, অর্থাৎ বল বাই প্রস্থচ্ছেদ বা সংজ্ঞা বলবার জন্য ফিজিক্সে একটি মজার জিনিস হচ্ছে, আমরা যে কোনো সংজ্ঞাকে খুব সহজে বলতে পারি যদি আমরা রিলেশনটা জানি। যেমন ধরো বাই ক্যাপিটাল এল ইজ ইকাল টু 1, মানে স্মল এল বাই ক্যাপিটাল এল মানে কি? অনুদৈর্ঘ্য বিকৃতি। যদি 1 মানে ভাষায় আমি কি বলবো? একক অনুদৈর্ঘ্য বিকৃতি। স্মল এল বাই ক্যাপিটাল এল 1, এটাকে ভাষায় কি বলছি? একক অনুদৈর্ঘ্য বিকৃতির। আচ্ছা, যদি এ ইজ ইকাল টু 1 হয়, মানে কি কি বলবো? একক প্রস্থচ্ছেদ। তাহলে কি বলবো? ওয়াই ইজ ইকাল টু কি বলবো? এফ। ঠিক আছে? হ্যাঁ, কি বলবে তাহলে সংজ্ঞাটা? একক কোনো তারের একক অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটাতে যে বল প্রয়োগ করতে হয় তাকে আমরা বলি ইয়ং গুণাঙ্ক। ধরো কোনো একটা জায়গায় বলে দেওয়া আছে যে এক্স ডাইন, মানে এক্সের ভ্যালু 1.2 × 10⁻11, আমি এরকম মান যে কোনো ভ্যালু হতে পারে। এক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, কি কোনো পদার্থের ইয়ং গুণাঙ্ক এক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এইটা বলিতে তুমি কি বোঝো? এইরকম একটি প্রশ্ন তোমাকে দেওয়া হলো। তাহলে তুমি কি বলবে? কি বলবে? দেখো, এই কনসেপ্ট থেকে তোমার খেয়াল নেই, মাথায় নেই, তুমি এইখান থেকে কিভাবে সংজ্ঞাটা বলবে? খুব ইজিয়েস্টভাবে এই রিলেশন, শুধু এই রিলেশনটা মনে থেকে আমি যে কোনো, দেখো এই রিলেশন বলতে পারি, স্মল এল বাই ক্যাপিটাল এল ইজ ইকাল টু 1, এ ইজ ইকাল টু 1 হলে ওয়াই ইজ ইকাল টু এফ। তাহলে তুমি কি বলবে? একক প্রস্থচ্ছেদের কোনো তারের একক অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটাতে এক্স ডাইন বলের প্রয়োজন হবে। কি পেয়েছি? বিকৃতির কোনো মাত্রা নেই। তাহলে পীড়নের মাত্রা কি? আমরা পেয়েছি এম এল টু দি পাওয়ার
-1 টি টু দি পাওয়ার -2, দ্যাট ইজ পীড়নের যা মাত্রা তাই হচ্ছে গিয়ে ইয়ং গুণাঙ্কের মাত্রা। এখানে অনেক সময় এরকম একটি প্রশ্ন দেওয়া হয়, সেটা হচ্ছে এই রাশির মাত্রার সাথে আর কোন কোন রাশির মাত্রা এক আছে। এই রাশির মাত্রা যা পীড়নের মাত্রা 1, আর কার মাত্রা 1, এবং আরেকটা হচ্ছে গিয়ে চাপের মাত্রা। অর্থাৎ এই রাশির মাত্রাগুলো সব 1। ইয়ং গুণাঙ্কের মাত্রা মানে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা, যে কোনো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা, পীড়নের মাত্রা এবং চাপের মাত্রা একই মাত্রা হচ্ছে। পরে আসছি আয়তন বিকৃতি গুণাঙ্ক। কোনো একটা বস্তুতে যদি আমরা চাপ প্রয়োগ করি, সর্বদিকে চাপ প্রয়োগ করি, তাহলে তার আয়তন বিকৃতি ঘটে। এই আয়তন বিকৃতি ঘটবে এবং এর ফল যে আয়তন পীড়ন সৃষ্টি হবে তাদের অনুপাতকে আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক বলবো। অর্থাৎ আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতির অনুপাতকে আমরা বলি আয়তন বিকৃতি গুণাঙ্ক। এই রাশিটাকে আমরা কে দ্বারা ডিফাইন করি, তাহলে কে সমান হচ্ছে এটা। আচ্ছা, এবারে আয়তন পীড়ন সমান কি? চাপ আয়তন পীড়নের সাথে সমান। আয়তন বিকৃতি হচ্ছে, ধরো আয়তন প্রথমে ছিল ভি, আয়তন পরিবর্তন হয়েছে ডিভি, তাহলে আয়তন বিকৃতি কত হবে? পরিবর্তন বাই প্রাথমিক, তাহলে দাঁড়াচ্ছে পি ভি বাই ডিভি। ডিভি কি? পরিবর্তন, সেটা সংকোচন হতে পারে চাহে প্রসারণ হতে পারে। এই যে আয়তন বিকৃতি, আচ্ছা একটা কঠিন, এই কঠিনের চাপ প্রয়োগ করে আয়তন পরিবর্তন কতটা, বা একটা তরল পদার্থের চাপ প্রয়োগ করে তার আয়তনের পরিবর্তন কত ঘটানো যায়? খুব 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 কম। অর্থাৎ তরল ও কঠিনের আয়তন বিকৃতি খুব কম, আয়তন বিকৃতি গুণাঙ্ক এদের ক্ষেত্রে খুব বেশি। কিন্তু একটা গ্যাসীয় পদার্থ আয়তন বিকৃতি গুণাঙ্ক খুব কম। এই আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যককে আমরা বলি সংনমতা। কি বলি আমরা? আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যককে আমরা কি বলি? সংনমতা, যাকে আমরা সি দ্বারা ডিফাইন করি, ইজিক্যাল টু 1/k। ক্লিয়ার হলো? আরেকবার রিপিট করছি। আমরা একটা বস্তুর উপরে চাপ প্রয়োগ করলে তার আয়তনের পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন হলে তাহলে তার আয়তন বিকৃতি ঘটবে, আয়তন বিকৃতি ঘটলে তাতে আয়তন পীড়ন সৃষ্টি হবে। আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি মানে আমরা কি বলছি? আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্কের মাত্রা হবে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। এটি স্থিতিস্থাপক গুণাঙ্কের যা মাত্রা তার মাত্রার সমান। এই আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যককে আমরা বলি সংনমতা, যাকে আমরা সি দ্বারা ডিফাইন করছি। হয়েছে? এবারে আসছি, যদি আমাকে বলে যে আয়তন বিকৃতি গুণাঙ্কের সংজ্ঞা বলো, তাহলে তুমি কি বলবে? সেই একই কনসেপ্ট আমাকে বলতে হবে। নিজেরা ট্রাই করো, এক্ষুনি যেটা বলেছিলাম, পি ইন্টু ভি বাই ডিভি ইজিক্যাল টু কে। তাহলে আমি যদি বলি ভি ইজিক্যাল টু 1 or ডিভি ইজিক্যাল টু 1 বা ডিভি বাই ভি ইজিক্যাল টু 1, তাহলে আমরা কি বলতে পারি? কে ইজিক্যাল টু পি। অর্থাৎ কোনো একটি পদার্থের একক আয়তন বিকৃতি ঘটাতে যে চাপ প্রযুক্ত করতে হবে তাকে আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক বলবো। হয়েছে? প্রশ্নটা আরেকটা থাকে, লিখেছো? এবারে বলো সি ইজিক্যাল টু কি পেয়েছি? 1/k সমান কি পাচ্ছি? সমান পাচ্ছি, এটাকে উল্টে নাও, উল্টে নিলে কী পাবো? ডিভি বাই পিভি পেয়েছি। সংনমতার সংজ্ঞাটা অনেক সময় চাওয়া হয়, তাহলে এক্ষেত্রে কি বলবো? এক্ষেত্রে বলছি পি ইজিক্যাল টু 1 হলে সি ইজিক্যাল টু ডিভি বাই ভি। দেখো সংজ্ঞাটা কীরকম করে বলছি। ইকুয়েশানটা ক্লিয়ার? অনন্যক ছিল, কে এর ইকুয়েশান পেয়েছি পিভি বাই ডিভি, তাহলে উল্টে গিয়ে ভি ডিভি বাই পিভি হয়েছে। আচ্ছা,
তাহলে সংজ্ঞাটা বলছি, যদি পি ইজিক্যাল টু 1 হয় মানে একক চাপ প্রয়োগ করে কোনো পদার্থের যে আয়তন বিকৃতি ঘটে তাকে আমরা সংনমতা বলি। অনেক সময় প্রশ্ন দেওয়া হয়, ধরো বলল যে অক্সিজেনের সংনমতা, বলল 4 × 10⁻⁻10 ইউনিট কী হবে সংনমতার? সংনমতার ইউনিট আয়তন বিকৃতির যা ইউনিট হবে তার উল্টো। তাহলে কী হবে? যদি আমরা সিজিএস পদ্ধতিতে বলি সেমি স্কোয়ার বাই ডাইন হয়েছে, কারণ আয়তন বিকৃতি গুণাঙ্ক কী হবে? চাপের ইউনিট, ডিভি বাই ভি এর তো ইউনিট নেই, চাপের ইউনিট কী ছিল? ডাইন পার সেমি স্কোয়ার সিজিএসে, আর এসআই পাবে নিউটন পার মিটার স্কোয়ার এসআই ইউনিটে। তাহলে অনন্য সেন্টিমিটার স্কোয়ার বাই ডাইন। আসি প্রশ্নে, কি প্রশ্ন বলেছি? অক্সিজেনের সংনমতা, সাপোজ আমি বলছি দিস ইজ, এই ভ্যালুটা একদম এক্স্যাক্টলি তা না, 4 × 10⁻⁻10 সেমি স্কোয়ার পার ডাইন বলিতে কী বোঝো? এটা আমাকে প্রশ্ন করা হলো, তুমি কি বলবে? না, অক্সিজেনের গ্যাসের উপর বা এক ডাইন পার সেমি স্কোয়ার চাপ প্রয়োগ করলে আয়তন বিকৃতি হবে 4 × 10⁻⁻10 হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, এবারে একটু পজ করে দেখো, আমি বোর্ডটা একটু মুছে নিই, একটা এই জাতীয় প্রবলেম আমরা করব। ওকে, হ্যাঁ, স্ক্রিনে আমরা প্রবলেমটা দেখতে পাচ্ছি। 21 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার চাপে 1 লিটার তেলের আয়তন বলে দেওয়া আছে 840 মিমি কিউব হ্রাস পেল। তেলের আয়তন বিকৃতি গুণাঙ্ক এবং সংনমতা নির্ণয় করো। দুটো জিনিস জানতে চাওয়া হয়েছে, আমাকে দেওয়া আছে, বলে দেওয়া আছে কি, পি দেওয়া আছে, চাপ দেওয়া আছে, ভি দেওয়া আছে, ডিভি দেওয়া আছে, আয়তন হ্রাস দেওয়া আছে, কে এবং সি ফাইন্ড আউট করতে বলেছে। খুব ইজিয়েস্ট প্রবলেমটা আমরা দেখে নিই একটু কীরকম করে হচ্ছে। দেখো, এইখানটাতে ফার্স্ট অফ অল ফিজিক্সের অঙ্ক করতে গেলে আমরা এই ডাটা দেওয়া আছে, এটা নির্ণয় করতে হবে। এখানে ফার্স্ট অফ অল পি ইজিক্যাল টু দেওয়া আছে 21 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। খুব মাইন্ডেড, এ ধরনের প্রশ্ন প্রচুর থাকে। এক্ষেত্রে আমরা এই যে ইউনিটটাতে কেজি ওয়েট সেমি স্কোয়ার আছে, এটাকে আমাকে যে কোনো ইউনিটের, অর্থাৎ আমি নিউটন বা ডাইনে কনভার্ট করব। তাহলে এটাকে আমি ডাইনে কনভার্ট করছি, তাহলে প্রথমে গ্রামে কনভার্ট করলাম, গ্রাম ওয়েট থেকে 10⁻³ ইন্টু 980 দিয়ে গুণ করলে এটা কিন্তু ডাইন হয়ে যাবে। তাহলে ইউনিটটা দাঁড়ালো ডাইন পার সেমি স্কোয়ার হয়েছে। লিটারটাকে আমরা সেন্টিমিটারে করে নেব, সেন্টিমিটার কিউব। এটাকে আমরা সেন্টিমিটারে করে নেব মিলিমিটার। তাহলে একটা সেন্টিমিটার করতে গেলে 10⁻⁻1 তিনটে আছে, তাহলে -3 সেন্টিমিটার কিউব। তাহলে কে সমান দাঁড়াচ্ছে পি ভি বাই ডিভি। পি এর ভ্যালু কত? 21 × 10⁻³ ইন্টু 980 ইন্টু ভি এর ভ্যালু 1000 বাই 840 ইন্টু 10⁻³ উইথ মাইনাস, এটা কাটাকাটি করছি 0 0, এটা করলে 4, এটা করলে দাঁড়াচ্ছে 8 8 16, 4 5 20, 24.5। তাহলে 24.5 ইন্টু 10⁻³ ডাইন পার সেমি স্কোয়ার। আচ্ছা, তাহলে সি ইজিক্যাল বানাবে 1/k, বলো ঠিক আছে? তাহলে 1/2.4 ইন্টু 10⁻⁹ ইউনিটটা হবে সেমি স্কোয়ার পার ডাইন। এটা ক্যালকুলেটারে ভাগ করবে, ক্যালকুলেটারে ভাগ করলে সরি এটা তো ছিল 24.5। আচ্ছা, এটাতে ক্যালকুলেটারে ভাগ করলে কত দাঁড়াবে দেখে নেই একটু, ভাগ করলে দাঁড়াবে আচ্ছা, তার মানে 4.5 4.1 ইন্টু 10⁻11 সেমি স্কোয়ার পার ডাইন। ওকে, এবারে আমরা আসছি দৃঢ়তা গুণাঙ্ক। এটি এক ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কি বলি? এই স্থিতিস্থাপক গুণাঙ্ক এরকম একটা আয়ত ঘনক তলের উপরে আমি একটা স্পর্শকীয় বল প্রয়োগ করলাম, মানে এই তলের উপরে বল প্রয়োগ করলাম, ঠিক এরকম। সেই বলের ফলে এই তলটা কি হলো? এরকম সরে গেল।
এরকম সরে গেল, চলে গেল এ ড্যাস্ট, বি ড্যাস্ট, ডি ড্যাস্ট এবং সি ড্যাস্ট অবস্থানে। অর্থাৎ স্পর্শকীয় বল প্রয়োগ করার ফলে এই আয়তঘনকের আকার পরিবর্তন হলো, আকার পরিবর্তিত হলো, কিন্তু আয়তনের পরিবর্তন ঘটলো না, আয়তন একই থাকলো, আয়তন একই থাকলো। তখন ওই বস্তুতের যে বিকৃতির সৃষ্টি হলো সেই বিকৃতিটাকে আমরা বলি ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি অর্থাৎ কখন ক্রিন্তন বিকৃতি দেখা যাবে? আমরা যখন কোনো একটা তলের স্পর্শ তলে আমরা স্পর্শকীয় বল প্রয়োগ করব, সেক্ষেত্রে বস্তুর আয়তনের পরিবর্তন না ঘটিয়ে আকারের পরিবর্তন ঘটায় এবং তখন যে বিকৃতি হয় সেই বিকৃতিটাকে আমরা ক্রিন্তন বিকৃতি বলি। এই ক্রিন্তন বিকৃতির ফলে যে পীড়ন সৃষ্টি হয় সেই পীড়নটাকে আমরা বলি ক্রিন্তন পীড়ন। ক্রিন্তন পীড়ন হলো। অর্থাৎ স্পর্শকীয় বল প্রয়োগ করে কোনো বস্তুর আকৃতির পরিবর্তন না ঘটিয়ে আয়তনের পরিবর্তন ঘটালে যে বিকৃতির সৃষ্টি হয় তাকে ক্রিন্তন বিকৃতি বলে। এই ক্রিন্তন বিকৃতিটাকে পরিমাপ করা হয় কিভাবে না, এই যে তল, এই যে স্পর্শকীয় বল আমি প্রয়োগ করেছিলাম এইভাবে এই তলের ওপরে, এই স্পর্শকীয় বলের সাথে লম্বভাবে একটি উলম্ব রেখার যত কোণে সরণ ঘটবে, উলম্ব রেখার যে সরণ কৌণিক সরণ হবে, সেই কৌণিক সরণ দ্বারা আমি ক্রিন্তন বিকৃতি পরিমাপ করব। কিভাবে না, এটা ছিল, ধরো আমি একটা তল দেখাচ্ছি, লম্ব উলম্ব রেখা জি বি, এই তলটা এই বি ড্যাশ অবধি গেছে, তাহলে বি ড্যাশ অবধি গেছে, তাহলে কৌণিক সরণ কত হয়েছে? উলম্ব তলের কৌণিক সরণ এইটা, এইটা কৌণিক সরণ হয়েছে। কি বললাম? স্পর্শকীয় বলের উলম্ব রেখার হলো সেটাকে আমরা ক্রিন্তন বিকৃতি বলি। এক্ষেত্রে থিটা, তাহলে ক্রিন্তন বিকৃতি কী দ্বারা প্রকাশ করছি? থিটা। আর যেহেতু স্পর্শকীয় বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে পীড়ন হবে গিয়ে বল বাই ওই তলের ক্ষেত্রফল সমান পীড়ন। পীড়ন এবং বিকৃতির অনুপাতটাকে আমরা বলি দৃঢ়ত গুণাঙ্ক। কি? ক্রিন্তন পীড়ন ও ক্রিন্তন বিকৃতির অনুপাতকে আমরা বলি দৃঢ়তা গুণাঙ্ক। দ্যাট ইজ এন ইজ ইকাল টু এফ বাই এ ইজ থিটা। এবারে থিটাটাকে কিভাবে পরিমাপ করছি দেখো। আমরা থিটা যদি খুব কম হয় তাহলে আমরা বলি এটা নিয়ার ইকুয়ালস টু ট্যান থিটা লিখতে পারি। তাহলে ট্যান থিটা মানে কি? এটা একটা সমকোণী ত্রিভুজ জি বি বি ড্যাশ, এটা লম্ব, এটা ভূমি। যদি থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বি বি ড্যাশ আর ভূমি হচ্ছে গিয়ে বিজি, তাহলে হচ্ছে গিয়ে বি বি ড্যাশ বাই বি জি হচ্ছে, অর্থাৎ আপেক্ষিক সরণ বাই লম্ব দূরত্ব। এটাকে আমরা এভাবে বলতে পারি আপেক্ষিক সরণ বাই লম্ব দূরত্ব, আপেক্ষিক সরণ বাই লম্ব দূরত্ব হচ্ছে। তাহলে এটাকে আমরা এভাবে পরিমাপ করছি। এবার একটি প্রশ্ন বলি, তিনটে স্থিতিস্থাপক গুণাঙ্কের কথা আমরা শিখলাম। ইয়ং গুণাঙ্ক কি পরিবর্তন হয়েছিল? দৈর্ঘ্যের। প্রস্থ বেদ উপেক্ষা করা হচ্ছিল। তাহলে দৈর্ঘ্য আছে কার? কঠিনের, তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমাদের ইয়ং গুণাঙ্ক দেখা যায় না। ঠিক সেই রকমই আকার থাকবে কার? আকার থাকবে হচ্ছে কেবলমাত্র কঠিনের, তাই দৃঢ়তা গুণাঙ্ক কার দেখা যাবে? কঠিনের হয়েছে। আচ্ছা, তাহলে দৃঢ়তা গুণাঙ্ক আমরা শিখলাম। এখানে আরেকটা ছোট প্রশ্ন আমি একটু বলি, সেটা হচ্ছে কি, প্রশ্ন অনেক সময় দেওয়া হয় দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত, দৃঢ় বস্তুর ওয়াই কত, ইয়ং গুণাঙ্ক কত। দৃঢ় বস্তু সম্পর্কে কী ধারণা দেওয়া হয়েছিল না, কোনো বস্তুর উপরে যেমনই তুমি বল, বস্তুর যে কোনো দুটি কণার মধ্যেকার দূরত্বের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি থাকবে না। তাহলে আমরা জানি ওয়াই ইজ ইকাল টু পীড়ন সামথিং ভ্যালু থাকবে, উদ্ভূত হবে
সামথিং ভ্যালু ধরো আমি বলছি এক্স পীড়নের বাই 0 বিকৃতি হবে না, দ্যাট ইজ ইকুয়াল টু কত ইনফাইনাইট। তাহলে দৃঢ় বস্তুর অঙ্গুরাঙ্ক কত অসীম হয়েছে। এবারে আসছি পরের পাঠে পয়সন অনুপাত। এরকম একটি সরু একটা তার ছিল, সেই তারের ওপরে আমরা বল প্রয়োগ করলাম, এর ফলে এর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটল। এর প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল। এই তারটির যে উপাদান তার আয়তন সর্বদা স্থির, তাহলে দৈর্ঘ্য বাড়ছে, দৈর্ঘ্য বাড়ার অর্থ এই তারটার কি ঘটবে না সরু হয়ে যাবে, প্রস্থচ্ছেদ হ্রাস পাবে। তাহলে প্রস্থচ্ছেদ হ্রাস পাচ্ছে, দৈর্ঘ্য পরিবর্তন হওয়াটা ফলে যে বিকৃতি হয় তাকে আমরা কি বিকৃতি বলেছিলাম, অনুদৈর্ঘ্য বিকৃতি বলেছিলাম। তাহলে এইখানে যে প্রস্থচ্ছেদ ছিল এইখানে প্রস্থচ্ছেদ হ্রাস পাচ্ছে, তাহলে পাশের দিকে এর বিকৃতি ঘটছে, এই বিকৃতিটাকে আমরা বলি পার্শ্বীয় বিকৃতি। অর্থাৎ কোনো তারের দৈর্ঘ্যের পরিবর্তন ঘটলে তার বেধেরও পরিবর্তন ঘটে। যদি তারটা যেমন ছিল তার থেকে আমি দৈর্ঘ্য ছোট করে দিলাম, তারটা মোটা হয়ে যাবে, কারণ তার আয়তনটা স্থির থাকে। তাহলে এই যে পাশের দিকে অর্থাৎ বেধের পরিবর্তন হচ্ছে, এই বেধের পরিবর্তন হওয়াটাকে ফলে যে বিকৃতি ঘটে তাকে আমরা বলি পার্শ্বীয় বিকৃতি। ধরো আমি বলছি যে কোনো একটা তারের ব্যাসার্ধ ছিল আর, ব্যাসার্ধের পরিবর্তন ডিআর, ব্যাসার্ধ ছিল আর, তাহলে পার্শ্বীয় বিকৃতি কী হবে, পরিবর্তন বাই প্রাথমিক। আর অনুদৈর্ঘ্য বিকৃতি কি, অনুদৈর্ঘ্য বিকৃতি আমরা আগেই পেয়েছি, অনুদৈর্ঘ্য বিকৃতি পেয়েছি পরিবর্তন দৈর্ঘ্যের বাই প্রাথমিক। তাহলে আমরা পয়সন অনুপাত কি বলবো, পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এর অনুপাতটাকে আমরা বলি পয়সন অনুপাত। এক্ষেত্রে তাহলে কি দাঁড়াচ্ছে, ডিআর বাই আর, আর এটা দাঁড়াচ্ছে এল বাই ক্যাপিটাল এল। এটাকে বলা হচ্ছে কি পয়সন অনুপাত। দেখো অনেক সময় প্রশ্ন দেওয়া হয় পয়সন অনুপাত কি স্থিতিস্থাপক গুণাঙ্ক? না, কেন নয়? তার কারণ স্থিতিস্থাপক গুণাঙ্ক হলো পীড়ন বাই বিকৃতির অনুপাত, আর পয়সন অনুপাত কিন্তু দুটো বিকৃতির অনুপাত, তাই এটি স্থিতিস্থাপক গুণাঙ্ক না বা বৃদ্ধি পাবে। অর্থাৎ পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতি সবসময় বিপরীত। অর্থাৎ একটি তার যদি দৈর্ঘ্যে বাড়ে তাহলে তার প্রস্থচ্ছেদ কমবে, দৈর্ঘ্যে কমে প্রস্থচ্ছেদ বাড়বে। তাই এই পার্শ্বীয় বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতি পরস্পরের বিপরীত, তাই এটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে লিখি। অর্থাৎ পয়সন অনুপাত হচ্ছে গিয়ে সিগমা ইজ ইকুয়াল টু ডিআর বাই আর ক্যাপিটাল এল বাই স্মল এল, অনুদৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্বীয় বিকৃতি, অর্থাৎ পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত হয়েছে। আসছি এখন আসছি এই পয়সন অনুপাতের মান, তাত্ত্বিক মান দেখা যায় যে -1 থেকে +12 মধ্যে হয়, অর্থাৎ -12 থেকে > এই ভ্যালুটা হয়। এটা তাত্ত্বিক মান, অর্থাৎ তত্ত্বগতভাবে এই মানটা পাওয়া যায়। এটা প্রুফ থাকে অনেক সময়। আমরা কতগুলো রিলেশন জানি, আমরা ওয়াই পেয়েছি কি ইয়ং গুণাঙ্ক, কে পেয়েছি কি আয়তন বিকৃতি গুণাঙ্ক, এন কি পেয়েছি দৃঢ়তা গুণাঙ্ক, এই তিনটে কি ছিল স্থিতিস্থাপক গুণাঙ্ক, সিগমাটা কি পয়সন অনুপাত। এদের মধ্যে রিলেশন আছে, রিলেশনটা একটু মনে রাখতে হবে, ইকুয়াল টু 3k 1 - 2 সিগমা এবং y is equal to 2n1 plus sigma। আমরা জানি এই সূত্রগুলি কি চাইছি, এটা প্রুভ করতে চাইছি, এটা প্রুভ চাইছি। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন।
1 নম্বর থেকে পাই কি পাই y by 3k is equal to 1 minus 2 sigma। আচ্ছা y কে এই দুটোই পজিটিভ জানি, অর্থাৎ y by 3k is greater than 1, সুতরাং এটা সমান এটা মানে 1 minus 2 sigma is greater than 1, তাহলে 1 greater than 2 sigma, তাহলে sigma is less than half। এই বিষয়টা হয়েছে ক্লিয়ার হলো, অর্থাৎ হাফের থেকে সিগমাটা ছোট। সেকেন্ড ইকুয়েশন 2 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই কি পাচ্ছি y by 2n is equal to 1 plus sigma y by 2n, এটা গ্রেটার দেন 1, একের থেকে বেশি হবে, তাহলে আমরা কি লিখতে পারি 1 plus sigma is greater than 1, that sigma is greater than minus 1, অর্থাৎ সিগমার ভ্যালু -1 এর থেকে বেশি কিন্তু +1 এর থেকে কম, that is proof। অতএব -1 is greater than less than half, proof। এটা তত্ত্বগতভাবে আমরা পেলাম, তাত্ত্বিকভাবে পেলাম এই ভ্যালুটা, প্রুভ করতে পারবো। যদি বলে এর ভ্যালু কত হতে পারে, সিগমার ভ্যালু মাইনাস হতে পারে না, এর মান মাইনাস হতে পারে না, সুতরাং কি লিখতে পারি 0 থেকে বড় হাফের থেকে কম। থিওরিটিক্যালি -1 থেকে +হাফের মধ্যে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা 0 থেকে হাফের মধ্যে হবে। হয়েছে এই পর্যন্ত আজকের আলোচনা। আমরা আগামী ক্লাসে আর রোজ একটা পার্টে স্থিতিস্থাপকতার আরও কতগুলো বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করতে। থ্যাংক ইউ।